silence is watching you. They never really left. In the dark, you never alone. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। উইসপারিং টেলসে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি রঞ্জিতা। আজ আমাদের এই প্ল্যাটফর্মে নিয়ে এলাম বিশিষ্ট লেখক শ্রদ্ধেয় ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের অভূতপূর্ব সৃষ্টি প্রেত আতঙ্ক। শ্রদ্ধেয় ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি শিশু সাহিত্যিক, যিনি রহস্য ও গোয়েন্দা কাহিনী লেখার জন্য খ্যাত। তার প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে চতুর্থ তদন্ত, কেদারনাথ, পাণ্ডব গোয়েন্দা সিরিজ, সেরা গোয়েন্দা 25, কিংবদন্তির বিক্রমাদিত্য, হিমালয়ের 9 দেবী, সোনার গণপতি, হীরের চোখ ইত্যাদি বেশ নামকরা। আজকেই এই নিবেদন তারই সৃষ্টির মধ্যে অন্যতম। চলুন তবে আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের এই বিশেষ নিবেদন। তখন শীতকাল। কোনো এক ছুটির দুপুরে নবনির্মিত দোতলার ঘরে শুয়ে পত্রিকার পাতা উল্টাচ্ছি। এমন সময় আমার এক বন্ধু তারক এসে বলল, এই দেখ, এটা দেখেছিস? আজকের কাগজে বেরিয়েছে। আমি চেয়ে দেখলাম খবরের কাগজে বাড়ি, সম্পত্তি, জমি বিভাগে ছোট্ট একটা বাড়ি বিক্রির বিজ্ঞাপন। বিজ্ঞাপনের হেডিং হচ্ছে ভুতুরে বাড়ি। নিচে লেখা আছে, ঘাটশিলায় কাশিদা অঞ্চলের আমাদের সাবেককালের বাড়িটা ভূতের উপদ্রবের জন্য বেচে দিতে চাই। সম্পূর্ণ খালি বাড়ি, সামান্য আসবাবপত্র যা আছে তা সমেত বাড়ির দাম 5,000 টাকা। সব জেনে শুনে যদি কেউ নিতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করুন। আজ থেকে 30 বছর আগে যে সময়ের কথা বলছি, তখন 5,000 টাকার দাম ছিল অনেক। কাজেই 5,000-এ যখন বাড়িটা বিক্রি হচ্ছে, তখন নিশ্চয়ই বেশ বড় বাড়ি। আমি কাগজটা রেখে উঠে বসলাম। বেশ অভিনব বিজ্ঞাপন তো। আর বাড়ির মালিকও খুব সৎ বলেই মনে হচ্ছে, কেননা তিনি যখন সব কিছু জানিয়ে বাড়িটা বিক্রি করছেন, তখন নিশ্চয়ই কোনো জোচ্চুরি বুদ্ধি তার নেই। কিন্তু মুশকিল হচ্ছে, এ দেখে আমাদের লাভ কি? এত টাকা তো আমাদের নেই যে এই বাড়িটা কিনবো। অতএব কিনবে কে? তারক বলল, আরে বাড়ি কেনার লোকের কি অভাব আছে রে? মোহনের জ্যাঠামশাই একবার ঘাটশিলায় বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন এই বিজ্ঞাপনটা তাকে দেখালে তিনি নিশ্চয়ই রাজি হয়ে যাবেন। আর ভৌতিক ব্যাপার স্যাপার যেগুলো, সেগুলো তাকে যুক্তিতর্ক দিয়ে নস্যাৎ করে দিলেই হবে। মোদ্দা কথা হচ্ছে, এই সুযোগে ঘাটশিলাটা একবার ঘুরে আসা। প্রস্তাবটা চানাচুরের মতোই মুখরোচক। বললাম, আরে বাহ, বেশ বলেছিস তো। চল তবে এক্ষুনি যাই। আমরা দুজনে তখন খবরের কাগজের ওই অংশটার উপর লাল পেন্সিলে দাগ দিয়ে শিবপুরে মোহনদের বাড়ির দিকে চললাম। ওদের বাড়ি গিয়ে মোহনকেও পেয়ে গেলাম অপ্রত্যাশিতভাবে। আসলে ছুটির দিন তো, এই সময়টা খেয়ে দিয়ে সবাই বিশ্রাম করে। মোহনকে কাগজটা দেখাতে ও একটু অবাক হয়ে গেল। তারপর বলল, বেশ মজার ব্যাপার তো। ভূতের বাড়ি, এই কথা আবার আগে থেকে জানিয়ে কেউ বিজ্ঞাপন দেয় নাকি? এই লোকটার মাথা খারাপ নেই তো, নাকি আবার বিজ্ঞাপনটাই ফলস? তারক বলল, দেখ মোহন, এটা যখন বিজ্ঞাপন তখন ফলস এটা কিছুতেই নয়। কেননা, আচ্ছা তুই বল না, কার কাছে এত টাকা আছে যে খরচা করে এইসব ফাজলামো করতে যাবে? তা ঠিক, তবে জ্যাঠামশাই যা ভীতু লোক, তাতে এ বাড়ি উনি কিনতেই চাইবেন না। আরে বাবা, বুঝছিস না কেন? ভূত টুত তো সব বাজে। আসলে ভদ্রলোকের অনেক সম্পত্তি, বিক্রি করতে চাইছেন কিন্তু খদ্দের পাচ্ছেন না।
কাজেই এই চমক লাগানো বিজ্ঞাপনে কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন, বুঝলি তো? অনেক লোক তো আছে যে ভূতের নামে হাড়ে চটা, তাদেরই ভেতর থেকে কেউ হয়তো জেদ করেই বাড়িটা কিনে ফেলবেন, বুঝলি? এটা অবশ্য মন্দ বলিসনি। ঠিক আছে, এসেছিস যখন বস্তরা, জ্যাঠামশাই সবে শুয়েছেন, উঠলেই খবরটা দিচ্ছি। তারপর বাড়ি কেনা হোক না হোক, দেখতে যাওয়া হলে 2-4 দিন ঘাটশিলা থেকে ঘুরে আসবো ওখানে। আমিও তাই বলি, তোর জ্যাঠামশাইকে যেভাবে হোক তুই রাজি করা। আমাদের তিনজনের তাহলে রথ দেখা কলা বেচা দুটোই হবে। আর যদি সম্ভব হয় তো এক রাত ভূতের বাড়িতেও কাটিয়ে আসতে পারবো আমরা। ভূত সম্বন্ধে একটা অভিজ্ঞতাও হবে আমাদের, কি বলিস? সেই দুপুরটা আমরা তিনজনে এক নতুন আনন্দে চুটিয়ে গল্প করে কাটালাম। তারপর বিকেলবেলা খবরের কাগজটা মোহনের জ্যাঠামশাইকে দেখাতেই লাফিয়ে উঠলেন তিনি। না 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 বাবা, ও বাড়ি আমি কিনবো না। আমি টাকা দিয়ে জিনিস কিনবো, কিন্তু ওই সব ঝামেলার মধ্যে কেন যাব আমি? হ্যাঁ, আর তাছাড়া তোমরা ওই সব আজকালকার ছেলেরা ভূত প্রেত মানো না বটে, কিন্তু আমি মানি কেননা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় ভূতের অস্তিত্ব অনুভব করেছি। হ্যাঁ, তাই বলি কি দরকার বাবা ওই সবের মধ্যে যাওয়ার। তবে ঘাটশিলায় একটা বাড়ি কেনবার ইচ্ছে আমার আছে। আমি বরং তোমাদের কিছু টাকা দিচ্ছি, তোমরা তিনজনে দিন কত ঘাটশিলা থেকে ঘুরে এসো। হ্যাঁ, আর যদি কোথাও কোনো ভালো বাড়ির খোঁজ খবর পাও তো দেখে এসো, পরে দরদাম করে কেনা যাবে। আমরা তাতেই রাজি হয়ে মনের আনন্দে ঘাটশিলা যাওয়ার তোড়জোড় করতে লাগলাম। পরদিন বেলা 11টা নাগাদ নাগপুর প্যাসেঞ্জার চেপে আমরা ঘাটশিলার দিকে রওনা হলাম। বর্তমানে এর নাম অবশ্য কুর্লা এক্সপ্রেস। সন্ধ্যের পর যখন স্টেশনে নামলাম তখন চারদিক ঘুঁটঘুঁট করছে অন্ধকার। ঘাটশিলা তখন এখনকার মতো শহর নয়, একেবারে বুনো জায়গা। স্টেশনের কাছেই একটা চায়ের দোকানে খোঁজ খবর নিয়ে 4-5 দিনের জন্য একটি ঘরের ব্যবস্থা করে ফেললাম। রাতটা ভাড়া বাড়িতে কাটিয়ে পরদিন সকালে আমরা তিনজনে যুক্তি করে সেই ভূতের বাড়িটা দেখতে চললাম। ঠিক হলো, বাড়ি যদি পছন্দ হয় তাহলে ওই বাড়ি জ্যাঠামশাইকে রাজি করিয়ে কেনাবো আমরা, আর যদি না হয় তাহলে এক রাত ওই বাড়িতে থেকে অভিজ্ঞতা সঞ্চার করে ফিরে আসব। খবরের কাগজে দেওয়ার ঠিকানা খোঁজ করে আমরা রাজবাড়ির কাছে বিজ্ঞাপনদাতার বাড়ি এসে উপস্থিত হলাম। ভদ্রলোকের নাম কৃপা সিন্ধু রায়। বেশ অভিজাত পরিবারের লোক বলেই মনে হলো। আমরা যখন তাঁর বাড়ি গিয়ে পৌঁছলাম তখন সকাল 9টা। বাড়ির চাকর এসে আমাদের বৈঠকখানার ঘরে বসতে বলল। আমরা বসলাম। একটু পরে সর্বাঙ্গে শাল মুড়ি দিয়ে মধ্যবয়সী সিন্ধুবাবু এসে আমাদের সামনে বসলেন। তারপর স্মিত হেসে বললেন, কোথা থেকে আসছেন আপনারা? আপনাদের পরিচয়? তিনজনের হয়ে আমিই বললাম, আমরা হাওড়া থেকে আসছি। আমার এই বন্ধু খবরের কাগজে বিজ্ঞাপন দেখে আপনার ও বাড়িটা কিনতে চাই, অবশ্য যদি পছন্দ হয়। কিন্তু ওটা তো ভূতের বাড়ি, ও বাড়ি কিনে কি করবেন আপনারা? ভূতের বাড়ি সেটা তো আমরা জেনেই আসছি, আর কিনতে চাই এই কারণে যে ওই বাড়িতে আমরা বড় বড় জন্য থাকতে আসছি না। ভূতের বাড়ি ভূতেরই থাকবে, আমরা শুধু মাঝে মধ্যে এসে দিন কতকের জন্য একটু উপদ্রব করে যাব আর কি। সিন্ধুবাবু একটু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে একটু বসুন আপনারা, আপনাদের চা জল খাবার আসছে। তারপর ওই আমার একজন লোক গিয়ে আপনাদের দেখিয়ে আনবে বাড়িটা। খানিক বসবার পরই চাকর এসে 1 প্লেট গরম হালুয়া এবং ধুমায়িত চা 1 কাপ করে রেখে গেল আমাদের সামনে। আমরা তিনজনেই খেয়ে নিলাম সেগুলো। তারপরে সিন্ধুবাবুর লোকের সঙ্গে চললাম বাড়ি দেখতে। কাশিদা সেখান থেকে অনেক দূরে, তবুও আমরা পায়ে হেঁটেই দেখতে গেলাম বাড়িটা। সিন্ধুবাবুর যে লোক আমাদের বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিলেন তাঁর নাম রাখালদা।
রাখালদা যেতে যেতে বললেন, আপনারা কলকাতা থেকে আসছেন তো? তা বলছিলাম কি, মোহন বাঁধা দিয়ে বলল, না রাখালদা, আমরা মোটেই কলকাতার লোক নই, আমরা হাওড়ার লোক, শিবপুরের বাসিন্দা, হাওড়া থেকেই আসছি। সে যেখানকারই লোক হন না কেন, হাওড়া আর কলকাতা একই ব্যাপার। তা বলছিলাম কি, এ বাড়ি আপনারা কিনবেন কিনা? দারুণ উপদ্রবে বাড়িতে, আজ পর্যন্ত কেউ এক রাতও টিকতে পারেনি এখানে। সে কি? এসব বাড়ি দিন মানে ব্যবহারের জন্য, অর্থাৎ অফিস কাছারি ইত্যাদির জন্যই ভালো, কিন্তু থাকার পক্ষে এ বাড়ি উপযুক্ত নয়। কেন বলুন তো? শুনুন তবে, সিন্ধুবাবুরা এই অঞ্চলের অত্যন্ত প্রতিপত্তিশালী লোক। ঘাটশিলা এবং এর আশেপাশে বেশ কয়েকটি বাড়ি আছে এদের। কাশিদার এই বাড়িটি সিন্ধুবাবুদের সাবেককালের বাড়ি। ওর কাকা আর কাকিমার মধ্যে প্রায় খুব ঝগড়াঝাটি হতো। এই বিবাহ সূত্রেই সিন্ধুবাবুর কাকা এক রাতে আগুনে পুড়ে আত্মহত্যা করেন। সেই থেকেই উপদ্রব শুরু। তা উপদ্রব এমনই চরম পর্যায়ে পৌঁছলো যে কাকিমা ঠিক করলেন গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসবে। কিন্তু সেখানেও নানা ঝামেলা। যাত্রাপথে ট্রেনের কামরাতেই কাকিমা স্বপ্ন দেখলেন কাকাবাবু তাঁকে ভয় দেখিয়ে গয়ায় যেতে মানা করছেন। কিন্তু সেই স্বপ্নকে তিনি আমল না দিয়েই গয়ায় নেমে পান্ডা ঠিক করে সর্বাগ্রে চললেন প্রেতশিলায় পিণ্ডি দিতে। আর সেই সময়েই টাঙ্গা গেল লরির ধাক্কায় উল্টে। কাকিমা পায়ের হাড় ভেঙে হাসপাতালে গেলেন। পিণ্ডি দেওয়া তো হলোই না, উল্টে 6 মাসের ওপর হাসপাতাল থেকে ভাঙা পা নিয়ে ফিরে এলেন ঘাটশিলায়। তারপর একদিন ছাদ থেকে পড়ে তিনিও মারা যান। সেই থেকে এই বাড়িতে যে কেউ থাকতে গেছে সেই নানা রকম ভয় পেয়ে পালিয়ে এসেছে। বলেন কি? হ্যাঁ, রাত দুপুরে এমন সব কাণ্ড কারখানা হয় ও বাড়িতে, যে কোনো সুস্থ মানুষের পক্ষে তা চোখ মেলে দেখার ব্যাপার নয়। একবার টাটানগর থেকে একদল ছেলে জোর করে ওই বাড়িতে থাকবে বলে এসেছিল, কিন্তু পরদিন সকালে তাদের কাউকেই আর দেখা যায়নি এখানে। সে কি, ভূতেরা খেয়ে ফেলল নাকি তাদের? না, রাত শেষ হওয়ার আগে তারা পালিয়ে বাঁচে এবং পরে টাটানগর থেকে চিঠি দিয়ে পালিয়ে আসার কারণও জানায়। কি কারণ? তা বলতে পারবো না। তাই বলছিলাম, কি দরকার ও বাড়ি নিতে যাওয়ার? এর চেয়ে বাড়ি যদি সত্যিই কেনেন তো আমি একটা বাড়ির সন্ধান দিই আপনাদের। আরে বেশ তো, আগে দেখি না বাড়িটা, তারপর যদি পছন্দ না হয় তাহলেই আপনার বাড়িটা দেখে আসা যাবে। এইভাবে কথা বলতে বলতেই আমরা সেই বাড়ির কাছে এসে পৌঁছলাম। দূরে পাহাড়ের সারি, ছোট ছোট টিলা, ঘন শালবন, কি চমৎকার! তারই মধ্যে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এক পাঁচিল ঘেরা মস্ত দোতলা বাড়ি, বহুদিনের পুরনো, তবু আজও ব্যবহারযোগ্য। তালা খুলে আমরা ভেতরে ঢুকলাম। বহুদিন ঘরে ঝাঁট পড়েনি, বাগানটা আগাছায় ভরা। এই বাড়ির 5,000 টাকা দাম, মানে জলের দাম। কেননা অনেক জায়গা, বড় বড় ঘর, ছোটোখাটো প্রাসাদ একটা। বাড়িটার রিপেয়ারিং কস্টই 5,000-এর অনেক বেশি। এর আশেপাশে অবশ্য কোনো বাড়ি নেই, যা আছে সবই দূরে দূরে। আমরা বাড়িতে এসে নিচে উপরে করে সব ঘরগুলো ঘুরে ফিরে দেখলাম। বসবাসের জন্যই হোক আর অবসর বিনোদনের জন্যই হোক, এর চেয়ে লোভনীয় বাড়ি সত্যি হতেই পারে না। আমরা সবাই একমত হয়ে বললাম, রাখালদা, আপনি যাই বলুন না কেন, এ বাড়ি আমরা কিনবই। শুধু তাই নয়, আজ থেকে যে কদিন আমরা ঘাটশিলায় আছি সে কদিন এ বাড়িতেই থাকবো আমরা। রাখালদা একটু মনমরা হয়ে বললেন, যা আপনারা ভালো বোঝেন তাই করবেন, পরে যেন দোষ দেবেন না আমাদের। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে আলোর কোনো কানেকশন নেই। দোকান থেকে একটা হেরিকেন বা লণ্ঠন আনিয়ে রাখবেন, কেমন? এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেলেন রাখালদা। এরপর একসময় আমরাও আমাদের সেই ভাড়া করা বাড়িতে গিয়ে মালপত্তর যা ছিল নিয়ে চলে এলাম এখানে।
তারপর সারাদিন ধরে এ ঘর সে ঘর নিচে উপর করতে লাগলাম। সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলে পেয়ে মনের ভাব এমনই হলো যেন পুরো বাড়িটাই আমাদের হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছুটা কৌতূহলী মানুষও উঁকি ঝুঁকি মারতে লাগলো এদিক সেদিক থেকে। আমরাও সবার জন্যই বাড়িটা অবারতি দাঁড় রাখলাম। সবাই যখন শুনলো আমরা সেই বাড়িটা কিনতে চাই, তখন যার পর নাই অবাক হয়ে গেল সকলে। সবাই এক বাক্যে বারণ করতে লাগলো এই বাড়িতে না থাকার বা এই বাড়ি না কেনার জন্য। একজন বলে উঠল, বাড়িটা সত্যি উপদ্রবের বাড়ি, না হলে কখনো এত কম দামে এত বড় একটা বাড়ি এখানে এতদিন খালি পড়ে থাকে। আমরা সবই শুনলাম, শুনে বললাম, তবুও আমরা নিজেরা পরখ করে একবার দেখতে চাই। সেরকম যদি খারাপ কিছু না ঘটে তাহলে এ বাড়ি আমরা কিনছি। অবশেষে আমাদের জেদ দেখে দু একজন অন্য সুরে কথা বলল। তা একান্তই যখন কিনবেন, আপনারা তখন 2-1 রাত এখানে থেকেই দেখুন। বাড়িটার বদনাম আছে ঠিকই, তবে সচরাচর কেউ তো থাকে না। এইভাবে মানুষজন সাহস করে এলে থাকতে থাকতে কি হয় কে বলতে পারে। দেখাই যাক না এতদিনে ভূতের উপদ্রব একটু কমেছে কিনা। আরেকজন বলল, আপনারা সাহস কইরে থাইকা যান। হ্যাঁ, আর আমরা যখন চাইনা গেছি যে আপনারা এখানে থাকবেন, তাহলে আমরাও সজাগ থাকবো। আর যদি বেশি ভয়টই পান তাহলে সাদে উইটটা জোরে চেঁচাবেন, আমরা দল বাইদ্যা সুইটটা আসমো। আমরা জানলা দরজা বন্ধ করে আলো জেলে 3 বন্ধুতে এক নির্জন বাড়িতে সত্যিকারের ভূত এলে কিভাবে মোকাবেলা করব সেই নিয়ে আলোচনা করতে লাগলাম। অনেক রাত পর্যন্ত আলোচনা করে যখন দেখলাম সব ভোঁ ভোঁ, তখন তক্তাপোষের উপর পাতা বিছানায় মশারি খাটিয়ে আমরা 3 জনে জড়াজড়ি করে লেপ চাপা দিয়ে শুয়ে পড়লাম। শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম। রাত তখন কটা কে জানে, হঠাৎ ঝনঝন করে দরজার শিকল নাড়ার শব্দে ঘুমটা ভেঙে গেল আমাদের। শিকল নাড়তে নাড়তে কে যেন একজন ভারিক্কি গলায় বলে উঠল, এই যে কে আছে ভিতরে, দরজা খুলুন। আমরা 3 জনেই উঠে বসলাম। মোহন বলল, কে কে তা দেখতেই পাবেন, দরজা খুলুন। কিন্তু কি আশ্চর্য, কোথায় কে? সব ফাঁকা। দালানের দরজাটাও খিল দেওয়া, যেমন কার তেমনিই আছে। কে তাহলে এইভাবে এসে ঘুম ভাঙালো আমাদের? ভয়ে বুকের রক্তহীন হয়ে এলো। একটা ঠান্ডা স্রোত নেমে এলো পিঠের শির দাঁড়াবে। আমরা আবার দরজা বন্ধ করে শুতে এলাম। কিন্তু এসে দেখি অসম্ভব ব্যাপার। এর মধ্যেই আমাদের তক্তাপোষটা ঘরের উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বিছানাও দখল করেছে কারা। দেখলাম আমাদের লেপ মুড়ি দিয়ে কারা যেন 2 জনে শুয়ে আছে। লেপটা এমনভাবে ঢাকা যে মুখ দেখতে পাচ্ছি না তাদের, শুধু মাথা দুটো দেখা যাচ্ছে। আমরা যত জোরে লেপটা তাদের গা থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করলাম, তারা তত বেশি আঁকড়ে ধরে থাকলো লেপটাকে। অবশেষে অনেকক্ষণ টানা হ্যাচড়ার পর লেপ আবার আলগা হয়ে গেল। বিছানা থেকে লেপটা উঠিয়ে নিয়ে দেখলাম ভেতরে কেউ নেই। আমরা 3 জনে তক্তাপোষটাকে যথাস্থানে ফিরিয়ে এনে আবার লেপের তলায় ঢুকলাম। তারক বলল, না ভাই, কাজটা ভালো করিনি। এতগুলো লোকের কথা ঠেলে এই বাড়িতে রাত কাটাতে এসে খুব অন্যায় করেছি। এখন ভালোই ভালোই ফিরে যেতে পারলে বাঁচি। কি সাংঘাতিক! আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারলাম না। সকালটা একবার হলে হয়। এর আগে সত্যি কথা বলতে কি ভূত প্রেত আমি সত্যিই বিশ্বাস করতাম না, অথচ যা দেখলাম একে মনের ভ্রম বলে উড়িয়ে দেওয়ার মতন মানসিকতাও তো আমার নেই। এ বাড়িতে আর 1 মুহূর্তও থাকা উচিত নয়, 1 মুহূর্তও নয়। আমরা ভয়ে জড়সড়ো হয়ে আরও কিছু ঘটে কিনা দেখবার আশায় জেগে রইলাম। ঘুম তো এলোই না, ঘুমাতে সাহসও হলো না। ঘুমিয়ে পড়লে আবার যদি শিকল ঝনঝন করে,
বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমরা দালানে একটা খটখট শব্দ শুনতে পেলাম। মনে হলো কে যেন চটি পড়ে পায়চারি করছে। দালানের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একবার যাচ্ছে, একবার আসছে, তারপর আবার সেই ঝনঝন করে শিকল নাড়ার শব্দ। সব হয়ে আমরা তিনজনে তিনজনকে জড়িয়ে ধরলাম। কেউ আর উঠলাম না দরজা খুলতে। শিকল ঝনঝন করে বেজেই উঠল। তারপর শোনা গেল আবার আগের মতোই ক্রুদ্ধ কণ্ঠস্বর। কারা আছে ভিতরে? এত করে দরজা খুলতে বলছি, দরজা খোলো, দরজা খুলতে বলছি, দরজা খোলো। কে খুলবে দরজা? আমরা তখন আতঙ্কে নীল হয়ে উঠছি ক্রমশ। কেই বা যাবে দরজার কাছে? উঠে দাঁড়াবারও যে শক্তি নেই কারো। ক্রুদ্ধ কণ্ঠস্বর আবার শোনা গেল। দরজা না খুললে কিন্তু ভয়ানক ব্যাপার হবে। খোলো বলছি, না হলে ভেঙে ঢুকবো। বলে ওঠার সঙ্গে সঙ্গেই দরজার দমাদম লাথি পড়তে লাগলো। অগত্যা উঠতেই হলো। তিনজনে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খিলটা খুলতেই দরজাটা সশব্দে দুহাট হয়ে খুলে গেল। মনে হলো কেউ যেন ওদিক থেকে জোরে ধাক্কা দিয়ে খুলে দিল দরজাটা। কিন্তু তা না হয় হলো, আবার তো সেই আগের মতোই ভুঁ। কেউ কোথাও নেই। এই শীতেও গায়ে ঘাম দিল তখন। এরপরে আর বিছানায় ফিরে যাওয়ার মতন মন বা সাহস নেই। সেখানেই তো ওই আগের মতোই খারাপ ব্যাপারটা ঘটবে, অর্থাৎ কিনা লেপ নিয়ে টানাটানি। কি যে করি, পরস্পরের মুখ চাওয়াচাবি করছি। এমন সময় হঠাৎ আমাদের লণ্ঠনটাকে যেন আছাড় মেরে ভেঙে ফেললো ঘরের ভেতর। ঘন অন্ধকারে ঢেকে গেল চারিদিক। আমরা সঙ্গে সঙ্গে মনস্থির করে ঘরে ঢুকে অন্ধকারে হাতড়ে হাতড়ে যে যার জামা প্যান্ট পরে নিলাম। মোহনের টর্চ ছিল। টর্চ জেলে হাত ঘড়িটা দেখে নিলাম। রাত তখন 2:30। এক্ষুনি পালাতে হবে এখান থেকে, এক্ষুনি, নইলে যে কোনো মুহূর্তে ভয়ানক কিছু একটা ঘটে যেতে পারে। ওদিক বারান্দার দরজাতেও তখন দমাদম লাথি পড়তে লাগলো। লাথির পর লাথি, আর তার সঙ্গে সেই প্রচন্ড ধমকানি। খোলো বলছি, খোলো, না হলে ভালো হবে না, শিগগির খুলে দাও। খোলো দরজা, খোলো বলছি, না হলে ভালো হবে না, শিগগির খুলে দাও, দরজা খোলো। আমরা কোন রকম দরজা খুলেই এক লাফে বাইরের বাগানে এসে পড়লাম। তারপর পিছন ফিরেই দেখি দালানের দরজার কাছে আগুনে পোড়া ঝলসানো চেহারার এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে। মানুষ তাকে বলবো না। মানুষ কখনো অত কুৎসিত দেখতে হয় না, মানুষ কখনো অত দীর্ঘ হয় না, মানুষের চোখ দিয়ে কখনো অত আগুন বেরোয় না। আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে। বাগানের দরজার খিল খুলে বাইরে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। অদূরে একটি আদিবাসী বস্তি ছিল। বাকি রাতটুকু সেখানে কাটিয়ে ভোরের ট্রেনেই হাওড়া চলে এলাম। শেষ হলো আজকের এই বিশেষ নিবেদন, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের অভূতপূর্ব সৃষ্টি ভৌতিক গল্প প্রেত আতঙ্ক। আজকের এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন, কথকের ভূমিকায় তাজ, তারকের ভূমিকায় রুদ্রনীল, মোহনের ভূমিকায় দেবজিৎ, মোহনের জ্যাঠামশাই এবং কৃপাসিন্ধু রায়ের ভূমিকায় রাজ, রাখালদার ভূমিকায় তমাল, গ্রামবাসীদের ভূমিকায় ঋধিক, অভিষেক, রঞ্জিতা, আবহ সঙ্গীতে ওয়েভ ক্রাফট স্টুডিওস, পোস্টার ডিজাইনে উইস্পার আর্ট স্টুডিওস এবং পর্ব পরিচালনায় আমি রঞ্জিতা। শেষ হলো আমাদের শ্রদ্ধেয় ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের চমকপ্রদ ভৌতিক গল্প প্রেত আতঙ্ক। আমরা খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।